সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমি ময়মনসিংহ শাখার পক্ষ থেকে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তোমরা চিত্রে দেখতেছো, আজকে আমরা পড়ব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া হলো কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের কাছাকাছি অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী গোলাকার, ডিম্বাকার, তারকাকৃতির দ্বিস্তরী বদ্ধ থলির মতো একটি গঠন, যা শ্বসনে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সহ বিভিন্ন ধাপ সম্পন্ন করে এবং শক্তিরূপে এটিপি সৃষ্টি করে। তবে সেই কোষীয় অঙ্গাণুকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এখানে আমার প্রথম প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন? তাহলে এটার কারণ হলো, দেখো, মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের গ্লাইকোলাইসিস ছাড়া বাকি সকল ধাপ, অর্থাৎ ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই বিভিন্ন ঘটনা তার অভ্যন্তরে সংগঠিত হয়। এছাড়া এই ধাপগুলো সংগঠনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম সে ধারণ করে। এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে শক্তি, অথবা আমরা বলতে পারি এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি ফসফোরাইলেশন প্রক্রিয়ায় শক্তি সৃষ্টি হয়। শুধু শক্তির সৃষ্টি হলে হবে না, এই শক্তিকে চারদিকে ছড়িয়ে দেওয়া অর্থাৎ শক্তির নির্গমন এই মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। সে এই কার্যক্ষমতা তার রয়েছে, এই কার্যক্ষমতা সে পরিচালনা করে, সর্বত্র প্রত্যেকটা অঙ্গে সে এটিপি ছড়িয়ে দেয়। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। আবিষ্কার। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কোনো একক বিজ্ঞানীর অবদান নয়। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করেছেন। 1850 সালে সুইজারল্যান্ডের বিজ্ঞানী কলিকার, উনি সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমাদের প্রত্যক্ষ করান। পরবর্তীতে 1882 সালে জার্মান বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিশদ বর্ণনা করেন এবং উনি নাম দেন এটাকে ফিলা। তার ঠিক 8 বছর পরে 1890 সালে কানাডিয়ান বিজ্ঞানী অল্টম্যান মাইটোকন্ড্রিয়াকে আরও বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরেন এবং উনি নাম দেন এটাকে বায়োপ্লাস্ট। 1898 সালে সর্বশেষে বিজ্ঞানী কার্ল ব্যান্ডা এই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া, যে নামে পৃথিবীর সকল বিজ্ঞানী এটাকে মেনে নিয়েছে, এই নামটাকেই স্বীকৃতি দিয়েছে। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার সংখ্যা সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষের নির্দিষ্ট নয়, এক একটি কোষে এটার সংখ্যা এক এক রকম হতে পারে। সাধারণত একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 300 থেকে 400টি হয়। তবে যকৃতের কোষ, তোমরা জানো যকৃতের কোষে আমাদের অনেক অনেক জৈব রাসায়নিক ক্রিয়া সংগঠিত হয়, যাকে আমরা বলি কোষের জৈব রসায়নাগার। এদের কোষে 1000 থেকে 1600টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এমিবা, তার একটি কোষেই তার যাবতীয় ক্রিয়াকলাপ সম্পন্ন হয়, তার একটি কোষই হলো তার একটি বডি। এই জন্য ওদের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা আরও বেশি। প্রকৃতিতে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া পাওয়া গেছে সি অর্চিন, একটি সামুদ্রিক প্রাণী, তার ডিমে। ওদের মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 15,000 থেকে 16,000টি পর্যন্ত হতে পারে। আকার, আকৃতি। দেখো, মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার, ডিম্বাকার, লম্বাটে, বদ্ধ থলির মতো। তবে এদের দৈর্ঘ্য 0.3 থেকে 40 মাইক্রন পর্যন্ত হয়, আর আড়াআড়িভাবে তাদের বেশ 0.2 থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার আবরণী সম্পর্কে। মাইটোকন্ড্রিয়া দুটি দ্বিস্তরী আবরণে আবৃত, যার একটা হলো বহিঃমেমব্রেন আর একটা হলো অন্তঃমেমব্রেন। এই যে বাইরের দিকে যে দ্বিস্তরী আবরণ, তাকে আমরা বলতেছি বহিঃমেমব্রেন, এবং ভিতরের দিকে অমসৃণ যে দ্বিস্তরী আবরণী দেখতেছি তাকে বলা হয় অন্তঃমেমব্রেন।
এই মেমব্রেন দুটি মেমব্রেনের মাঝখানের পুরুত্ব 100 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং হলো দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক, যা মিলিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। আবার খেয়াল করো, এই যে দুইটা মেমব্রেন, তাদের মধ্যে দূরত্ব 6 থেকে 8 ন্যানোমিটার। অর্থাৎ যেখানে দূরত্ব সবচেয়ে বেশি এখানে হবে 8 ন্যানোমিটার, আর যেখানে দূরত্ব কম এখানে হবে 6 ন্যানোমিটার। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠ সম্পর্কে। লক্ষ্য করো, এখানে দুটি প্রকোষ্ঠ সৃষ্টি হয়েছে। যেহেতু মেমব্রেন দুইটা প্রকোষ্ঠ সৃষ্টি হয়েছে। এই যে বহি মেমব্রেন এবং অন্ত মেমব্রেন এর মাঝখানে যে প্রকোষ্ঠ, তাকে আমরা বলতেছি বহি প্রকোষ্ঠ বা বহি কক্ষ। আর এই অন্ত আবরণী দ্বারা আবৃত যে ভিতরে যে কক্ষ বা প্রকোষ্ঠ দেখতেছি তাকে আমরা বলতেছি অভ্যন্তরীণ কক্ষ বা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। আর এই প্রকোষ্ঠের ভিতরেই ইটিএস সহ তার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অংশগুলো অবস্থান করে। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার দুটি প্রকোষ্ঠের মাঝখানে যে ঘন সমসত্ব দানাদার কলয়েডাল তরল পদার্থ পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স বা ধাত্র, যা মাইটোকন্ড্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধাত্র বা ম্যাট্রিক্সের মধ্যেই শ্বসনের গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ ইটিএস, ক্রেবস চক্র এগুলো সংগঠিত হয়। এটিপি সিনথেসিস। লক্ষ্য করে দেখো, মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ প্রকোষ্ঠে বোটাযুক্ত উপরে বৃত্তাকার বস্তু দেখা যাচ্ছে, যাদেরকে বলা হয় এটিপি সিনথেসিস। পূর্বে এদেরকেই অক্সিজম নামে ডাকা হতো। আর এর চারপাশে যে বিন্দু বিন্দু দানাগুলো আমরা দেখতেছি তাই হলো ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখানেই শ্বসনের ঘটনাবলী সংঘটিত হয়। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান, তার নিউক্লিক অ্যাসিড ও রাইবোসোম সম্পর্কে। নিউক্লিক অ্যাসিড, মাইটোকন্ড্রিয়াতে নিউক্লিক অ্যাসিড হিসেবে আমরা দেখতেছি ডিএনএ থাকে। এই ডিএনএ যদি না থাকতো, মাইটোকন্ড্রিয়া তার যে ক্রিয়াকলাপ, তার যে মূল ক্রিয়া অর্থাৎ এটিপি সংশ্লেষণ, তাই সে করতে পারতো না। আর এখানে যে রাইবোসোম থাকে, দেখো এখানে বিক্ষিপ্তভাবে রাইবোসোম অণু অবস্থান করতেছে। আর তারা হলো 70S প্রকৃতির অর্থাৎ আদি প্রকৃতির, যা 50S ও 30S দুটি উপ এককে বিভক্ত। জৈব উপাদান, মাইটোকন্ড্রিয়ার জৈব উপাদানের মধ্যে তার 65% হলো প্রোটিন আর 35% লিপিড। এই 35% লিপিডের মধ্যে 29% হলো গ্লিসারাইড, লেসিথিন ও স্যাফালিন 4% এবং কোলেস্টেরল মাত্র 2%। এই লিপিডের মধ্যে ফসফোলিপিড হলো 90% আর 10% হলো ফ্যাটি অ্যাসিড। এছাড়াও মাইটোকন্ড্রিয়াতে 70 রকমের এনজাইম এবং ডজনখানেক কোএনজাইম থাকে। কোএনজাইম আমরা তো জানি যে এনজাইমের সাথে কোনো জৈব রাসায়নিক উপাদান থাকলে তখন তাকে বলা হয় কোএনজাইম। আর এনজাইম হলো প্রোটিন জাতীয় যৌগ, যা বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে ব্যবহৃত হয়। অজৈব উপাদান, মাইটোকন্ড্রিয়ার অজৈব উপাদানের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন আকারে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন যৌগমূলক যেমন সালফেট, কার্বনেট, ফসফেট ইত্যাদি কার্বনেট পাওয়া যায়। তাহলে এই ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে। কাজ, মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শ্বসনে। শ্বসনের দেখো 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র ও ইটিএস। এই গ্লাইকোলাইসিস বাদে বাকি সবগুলো ঘটনাই মাইটোকন্ড্রিয়ার ভিতরে বা মাইটোকন্ড্রিয়ার প্রাচীরে সংঘটিত হয়। এই মাইটোকন্ড্রিয়ার এই শ্বসনের মাধ্যমে সে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটায়। অক্সিজেনের উপস্থিতিতে এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। একে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইহা মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সংঘটিত হয়। শুধু এটিপি তৈরি করলেই হবে না, এই এটিপির নির্গমন নিশ্চিত করতে হবে। কোষের সর্বত্র, সকল অঙ্গাণুতে, সকল স্থানে এই এটিপি ছড়িয়ে দিতে হয়। এই কাজটিও মাইটোকন্ড্রিয়া করে।
নিউক্লিক অ্যাসিড উৎপাদন। মাইটোকন্ড্রিয়ার নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ ও আরএনএ উৎপাদনে ভূমিকা রয়েছে। কোষ বিভাজনে ভূমিকা। মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনেও ভূমিকা রাখে। মাইটোকন্ড্রিয়া কোষ পৃথকীকরণে এবং কোষের ভিতরে কোষ বিভাজনের সময় বিভিন্ন ক্রিয়াবলী, অর্থাৎ তার মধ্যে ওই ক্রোমোজোমাল তন্তু পৃথকীকরণ, স্পিন্ডল তন্তু তৈরি, এগুলোতে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা রয়েছে। শুক্রাণু ও ডিম্বাণু তৈরিতেও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা রয়েছে। আমরা দেখব শুক্রাণুর মাঝখানে থাকে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস শুক্রাণুর শক্তি সরবরাহ করে এবং শুক্রাণু চলনের জন্য প্রয়োজনীয় শক্তি জাগায়। এই মাইটোকন্ড্রিয়া এখানে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে, ডিম্বাণুর কাজ পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করে। ফসফেটের সংযুক্তি। ফসফেটমূলক যেখানেই সংযুক্ত করতে হয় সেখানেই মাইটোকন্ড্রিয়া ব্যবহৃত হয়। ফসফেটের সংযুক্তি অর্থাৎ এডিপির সাথে পিআই যুক্ত হয়ে এটিপি তৈরিতে মাইটোকন্ড্রিয়ার সবসময়ই প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। কিছু পদার্থ সঞ্চয় বা কিছু মৌল সঞ্চয়ের মধ্যেও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা দেখা যায়। সুতরাং আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়া অনেক গুরুত্বপূর্ণ, কোষে সে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই জন্যই তার নামটি যথাযথ হয়েছে, সে প্রকৃতপক্ষে কোষের পাওয়ার হাউস।